আবার হ্যাঁ, একদম শেষ পর্বে চলে এসেছি। সবগুলো দেখতে দেখতে আপনারা অনেকটাই ভালো লাগলো মন্দ লাগলো সবটাই আপনার ব্যাপার। আমরা জোর করে বলতে পারি না দারুণ আপনি কাটাচ্ছেন, সেটা আপনি বলবেন, সেটা আমাদের বলারটা ধৃষ্টতা। এই ছবিগুলোর মধ্যে আছে অভিজিৎ চট্টোপাধ্যায়, ভাস্কর দাস, শাহিদ আলী ও অরূপ ঘোষ। তার মধ্যে শাহিদ আলী হলো এদের মধ্যে নতুন, বাকি তিনজন তো আমাদের ছবি যারা আগে দেখেছেন তারা অনেক প্রশংসা কুড়িয়েছেন আপনাদের থেকে ছবিগুলোর মধ্যে। অভিজিৎ চট্টোপাধ্যায় সম্বন্ধে আসি। অভিজিৎ চট্টোপাধ্যায় ছবি দিচ্ছেন, তার ছবি ভীষণ ভালো বলে আলোচিত হয়েছে, যারা বলেছেন, আমি বলছি না। বইজুবাইরা মানুষকে খুব টেনেছিল। অভিজিৎ চট্টোপাধ্যায় আসলে একজন ইতিহাসপ্রেমী, অন্য সংস্থায় বড় চাকরি করলেও, এবং তার ভ্রমণটা বেশিরভাগই ইতিহাসের পথ ধরে হয়েছে। বেশ কিছু বইও লিখেছেন বুরহানপুরের ওপর, লখনৌর ওপর বই তার নতুন বেরিয়েছে, নারাজলের ওপর লিখেছেন, হাম্পির ওপর লিখেছেন অভিজিৎদা। এরপরে তার ছবি দেখে আপনারা বলবেন কেমন লাগলো। এর পরের ছবি থাকবে ভাস্কর দাস। ভাস্কর দাস আগে যখন প্রথম জানতাম তখন ভাস্কর দাস প্রথম দেখা হচ্ছে মাথা নিচু করে প্রেসক্রিপশন লিখতেন, আর মাঝে মাঝে দেখতেন নার্সিংহোমে গিয়ে ছুরি কাঁচি নিয়ে অপারেশন করতেন। হঠাৎ তিনি দুটো হাতে, এক হাতে ক্যামেরা আর এক হাতে কলম ধরে হঠাৎ করে এমন রণমূর্তি ধারণ করলেন, ছবি টবি দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি আলাদা করে কিছু বলছি না। শাহিদ আলী ভূগোলের ছাত্র হলেও আসলে তার ভালো লাগাটা ভূগোলের পথ ধরে হাঁটতে হাঁটতে তার ধারের ইতিহাসের ওপর আটকে গেছে। শাহিদ আমাদের কাছে খুব প্রিয়, আমাদের পরিচিত, তাকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি। সেও কিন্তু এই দীর্ঘদিন ছবি দেখতে দেখতে উৎসাহিত হয়ে এবারে কিন্তু শাহিদ একটা ছবি জমা দিয়েছে। আমরা ওর থেকে ভবিষ্যতে আরও অনেক ভালো ছবি আশা করব, আপনারা দেখে বলবেন শাহিদ কেমন ছবি বানালো। আর পরেরটা অরূপ ঘোষ। অরূপ আমাদের খুব কাছের মানুষ। অরূপ নানান ব্যাপারগুলো তো নিয়ে অরূপ আমাদের কীর্তিকলাপ করে, বিশেষ করে অরূপের এই ভুবনার আগে যে টিজার, ওই, এবং ওর সাথে সাথে অরূপ নিজে কোনো লেখে না, কিন্তু ওই ছবির সাথে তার ভাবনাটা এবং তার যে স্ক্রিপ্ট বা ছোট্ট একটা টিজার বানাচ্ছে, এই যে তা সেই ভদ্রলোকের নাম কচুল্লতি কর্মকাল, এগুলো আমাদের মাথায় আসে না। তো অরূপের একটা রসবোধ আছে স্বাভাবিক, ওইগুলো দেখে আমরা বুঝতে পারি। অরূপ কিন্তু আসলে পরিচয় বলতে গিয়ে বলতে হয়, অরূপ কিন্তু একজন আন্তর্জাতিক মানের আলোকচিত্রী। বেশি বলবো না, কারণ অরূপ তো আমার ভদ্রেশ্বরের ছেলে। এইটুকুই, ছবি দেখতে থাকে। ষোড়শ শতাব্দীর মধ্যভাগ। বিজাপুর তখন তার রোশনাইয়ের মধ্য গগনে। শাহজাহান ও শিবাজির চোখ রাঙানি সত্ত্বেও কি স্থাপত্যে, কি চিত্রকলায়, কি সঙ্গীতে, বিজাপুর যেন অ্যারেবিয়ান নাইটসের বাগদাদ। সুলতান মুহাম্মদ আদিল শাহ আর তার প্রেমিকা রম্ভা তখন ভেসে চলেছেন মসনবি, কসিদা, গজল, মুশায়রা, রুবাই আর শের ও শায়েরির জগতে। সুলতান রম্ভার হাত ধরে গেয়ে চলেছেন, ও হাবিবি मैं अलिया वाम बाइस अल घरूर ऐसित इस्लाम फी कुआदमिक बियात अली मैं वफाय मरवाफ जन्नत बरीका अलजाना अल मशेर मलकताय अल जमीला। আর পাথরের গায়ে লেগে থাকে রম্ভার মিষ্টি হাসি আর চোখের জল। একটু আগেই বৃষ্টি হয়েছে, বাতাসে সোনা সোনা গন্ধ। জঙ্গল, বড় বড় গাছের ঝুড়ি, শ্যাওলা পড়া, ভেঙে পড়া বাসক কল্যাণ দুর্গের ইট পাথরে আজ ছুঁয়ে থাকে দুজনের প্রেম কাহিনী। ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য শিল্পকলার নিদর্শন, যেন সময়ের অবসরের খেলনাপাতি। আমার সারথি কুরবান আজ একটা বাঁশি এনেছে, ওর বেগম রুকসানা নাকি ঈদের মেলা থেকে কিনে এনেছে।
চলুন ঘুরে বেড়াই ইতিহাসের ইনফিনিটিতে। এটা নাকি ওর সেলফ রিয়ালাইজেশন, মাধ্যাকর্ষণের বিপরীতে হাঁটা। শিল্পের শৈলী অথবা স্থাপত্য খুঁজলেই তো পাওয়া যায়, কিন্তু আমার এইখানে আসা তো ইতিহাসকে প্রশ্ন করবার জন্যই। बाबूजी, रंभा एक नाचने वाली औरत थी, बहुत अच्छा गाना भी गाती थी, बहुत अच्छा। वो एक शायर थी। एक शाम सुल्तान इस महल में बैठे थे, रंभा की आवाज उनको आशिकी बना दिया, और आमी यात्रा कोई खुशी अंदर मोड़े। ये पत्थर दर्द देती है, इससे खुशी का पैगाम मिलती, कभी विदाई नहीं देती। यही है कुदरत की जुनून, अल्लाह का शान। যত দূর চোখ যায় ধুধু প্রান্তর আর কিছু স্থাপত্যের ধ্বংসস্তূপ। পাথরের উপর ও কি কিছু নতুন প্রাণ, সবুজ ঘাস। ये अल्लाह का मेहरबानियां, ये चमत्कारी उसी जीवन के बीच रहे जाते हैं जहां रहे गए सुल्तान और रंभा का अफसाना। सर, सुल्तान मोहम्मद आदिल शाह का जान, रंभा आ गई। कुर्बान, वो क्या है? शाम की मजलिस। খুশিতে ভেসে যাচ্ছেন সুলতান তার প্রেমিকা রম্ভাকে নিয়ে গান আর নাচের মেহফিলে। পাখিরাও ফিরে চলে তাদের বাসায়। गोल गंबज के अंदर अभी भी सोया हुआ है दो आशिक साहब जी, रंभा और सुल्तान। ओ हबीबी, मैं अली अवाम बाइस अल घरूर इस्लाम फी कुवाद में बियाल तल्ली मैं वफाए मिरवाफ जन्नत बरीका अलजाना अलमशे मलकताए अलजमीला हबीबी। বাঙালির ভ্রমণের বর্ণমালার প্রথম অক্ষর বোধহয় প, আর প্রথম শব্দ পুরী। তার স্বর্গদ্বারে সূর্যাস্ত, তার গৃহদেবতা জগন্নাথ, তার নন্দনকানন কোণারক নিয়ে বাঙালির মনে পুরীর কয়েক শতাব্দীর বাস। কিন্তু কেন জানি না, পুরীর মাত্র 14 কিলোমিটার দূরের এই গ্রাম, যার নাম রঘুরাজপুর, তা সেভাবে আসেনি বাঙালির ভ্রমণের মানচিত্রে। অথচ সম্পদের কোনো কমতি নেই। এখানকার পটচিত্রের জগৎ জোড়া খ্যাতি। ये हमारा गांव का फेमस आर्ट है, इसको बोलते हैं पटचित्र। ये कॉटन कैनवास और मिल्का गम और चौक पाउडर से बना हुआ है। इसका नाम है जात्रीपट्टी। ये टोटल कृष्ण लीला है, टोटल कृष्ण लाइव स्टोरी है। ये सब नेचुरल वेजिटेबल कलर से बना हुआ है। ये सब नेचुरल कलर है। सीसेल का संग येलो कलर, येलो का स्टोन है, हेंगुल का एक स्टोन है, ब्लैक कलर हम काजल से बनाते हैं। ऐसे जो रेड कलर पत्थर एक स्टोन है, पत्थर से लाते हैं। तालपाताয় খোদাই করা ছবি অবাক করা। एक तालपता इंग्रेविंग आर्ट है। ये तालपता को हमें फर्स्ट कलेक्ट करते हैं। इससे तालपता है, कलेक्ट करने के बाद इसको सिलाई होता है।
सिले होने के बाद इसको पेंसिल में ड्रॉ होता है। ड्रॉ होने के बाद इसको इंग्रेविंग होता है, आयरन पेन से खुदाई होता है। खुदाई के बाद ये काम बनता है। खुदाई होने के बाद इसको ऊपर ब्लैक काजल का कलर इसके ऊपर डाल देते हैं, ये वाला ऐसे काम बनाते हैं। সুপুরি আর শুকনো নারকোলের ওপরে আঁকা ছবি, মুখোশ, পাথরের কাজ ইত্যাদি বহু কিছুর উপস্থিতি গ্রামের আনাচে কানাচে। প্রতিটা বাড়ি একটা স্টুডিও। বাড়ির কিশোরী থেকে বৃদ্ধ প্রত্যেকে এক একজন শিল্পী। সেই ঐতিহ্যের দেখা মেলে এখানকার এক নাচের মধ্যে, যার নাম গোটিপুয়া। গোটি অর্থাৎ এক, আর পুয়া মানে ছোট ছেলে। শুধুমাত্র ছোট ছেলেরা একাধারে রাধা ও কৃষ্ণের ভজনায় ছেলে ও মেয়ের রূপ ধরে এই নাচ করত। ফলে শরীরে যৌবনের আগমনের সামান্যতম আভাসেই তারা আর দলে থাকত না। তাছাড়া যে ধরনের শারীরিক পেলবতা এই নাচের জন্য প্রয়োজন, তা বয়স একটু বাড়লেই বজায় রাখা কঠিন। কথিত যে প্রাচীন দেবদাসী নৃত্য মহরী থেকে ষোড়শ শতকে এর আবির্ভাব, আর এর থেকে শুরু বিখ্যাত ওড়িশি নাচের। তবে এখন মেয়েরাও এ নাচের অংশীদার। নর্তকের অভাবে দাড়ি গোঁফ কামানো ছেলেরাও এখন দলে। নাচের শুরু বন্দনায়, করজোড় নমস্কারে ওপরে ঈশ্বরকে, কপালে হাত ঠেকিয়ে গুরুকে, আর বুকে হাত ঠেকিয়ে সামনে বসা দর্শকদের অভিবাদন জানিয়ে শুরু হয় নৃত্য। পরবর্তী দুই পর্ব সারিগামা আর অভিনয় চলে রাধা ও কৃষ্ণের বন্দনা। হাতের মুদ্রা, চোখের ভাষায়, হাস্যে লাস্যে ঈশ্বরকে দ্বৈতের কল্পনায় চলে শৃঙ্গার উপাসনা। হিন্দু ধর্মে উপাসনার এক অভিনব প্রকাশ। শেষ পর্বে বান্ধা নৃত্য, যাতে জটিল সমবেত মল্লক্রীড়ার ভঙ্গিমায় তৈরি হয়ে যায় এক একটি ছবি। কখনো তা ময়ূর, কখনো নৌকা বিহার, আবার কখনো কেলি কদম্ব, যার নিচে লীলায় মত্ত কৃষ্ণ সখা।
সময় পাল্টায়, নৃত্যের পরিধি জনপ্রিয়তার দাবি মেনে চটুল হয়, তবু তার মধ্যেও ধ্রুপদী অনুশীলনের ছোঁয়া থেকে যায়। সেটুকু স্বাদ নিতেও তাই মন্দ লাগে না। ওড়িয়া রে আমি ওড়িয়া রে আমি ওড়িয়া, ও আমি ওড়িয়া রে আমি ওড়িয়া রে আমি ওড়িয়া, আমি ওড়িয়া রে আমি ওড়িয়া রে আমি ওড়িয়া, ও আমি। অতীত ও বর্তমানের ঐতিহ্য আর প্রবহমানতায় এ শহর বেশ সমৃদ্ধ। সময়ের সাথে তাল মিলিয়ে এ শহর যেমন ক্রমশ আধুনিকতম হচ্ছে, তেমনি সযত্নে রক্ষা করছে তার অতীত ও ঐতিহ্যকে। আসুন না একবার পায়ে পায়ে পরখ করে দেখি এ শহরের অতীত ও ঐতিহ্যকে। কলকাতা জয় করে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার গভর্নর করলেন কন্যগড়ের ছেলে মানিকচাঁদ ঘোষকে। মধ্য কন্যগড়ের প্রাচীন এই ঘোষপাড়া থেকেই আমরা আজকে শুরুটা করি। ঋষি অরবিন্দের পৈতৃক ভিটে। ঋষি অরবিন্দের পিতা এমডি কৃষ্ণধন ঘোষের ছাত্রজীবন কেটেছে এখানেই। ঐতিহ্যবাহী এই ভিটে এখন দেখাশোনা করে পণ্ডিচেরি আশ্রম। এবার পায়ে পায়ে এগোবো পূর্ব দিকে। সামান্য এগোলেই চড়কতলা মাঠ। কন্যগড়ের প্রাচীন উৎসব চড়ক এখনও ধরে রেখেছে তার ঐতিহ্য এইখানেই। এখানেই রয়েছে বাবা বুড়ো শিবের মন্দির। তায়দাদি জমিদারি প্রাপ্ত রায়মিত্ররা এ মন্দির গড়েছিল কয়েক শতাব্দী আগে। চড়কতলা থেকে উত্তরমুখী রাস্তা এসে মিশেছে ক্রাইপার রোডে। আর এখানেই আপনার চোখে পড়বে টেরাকোটার এই জোড়া শিব মন্দির। কালের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে স্বাস্থ্য ভেঙেছে, তবে নতুন রঙের পোছে বেশ চোখ টানবে এর ভাস্কর্য। ফুল নকশা টেরাকোটার ফলকের কাজ দেখে আপ্লুত মনকে সামলে এবার এগোবো স্টেশন অভিমুখে তিনবাতির মোড়ের দিকে। ইলেকট্রিক আসার আগে এ শহরে নাগরিক স্বাচ্ছন্দ্যের অন্যতম ছিল গ্যাসের বাতি। তিনবাতির মোড়ে তিন রাস্তার সংযোগে এখনও সে ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই বাতি স্তম্ভ। এখান থেকে এবার আমরা হাঁটবো আরও উত্তর দিকে। এ পথে যেতে যেতে আপনাকে থামতেই হবে অপূর্ব স্থাপত্য শৈলীতে নির্মিত গৌড়ধামের ফটকের কাছে। পশ্চিমমুখী এই ফটকের উত্তর দিকে এক টানা এ বাড়ি হল এই জনপদের কৃতি ডিরোজিয়ান মহত্তা শিবচন্দ্র দেবের। এখান থেকে গঙ্গা বেশি দূর নয়। গঙ্গার পাশ দিয়েই চলে গেছে জিটি রোড। সামনে প্রশস্ত মাঠ সমন্বিত এ ভবন হল এই শহরের সবচেয়ে প্রাচীন স্কুলের। মহত্তা শিবচন্দ্রদেব 1854 সালে এটি প্রতিষ্ঠা করেন, যদিও এই ভবন গড়ে ওঠে 1913 সালে। এ বঙ্গে নারী শিক্ষার এক দীর্ঘ আন্দোলন হয়েছে নবজাগরণের সময় থেকে। সেই ঐতিহ্য এখনও এই জনপদ বহন করে এই স্কুল। 1860 সালে যা প্রতিষ্ঠা করেন শিবচন্দ্রদেব। কি হাঁটতে হাঁটতে ক্লান্ত হলেন নাকি? ক্লান্ত হলে খানিক সময় কাটিয়ে নিন সামনের ব্রাহ্ম সমাজ ঘাটে। আর এখান থেকেই দেখে নিন রবীন্দ্রনাথের স্মৃতিধন্য গ্রিক স্থাপত্যের ছোঁয়ায় গড়া ব্রাহ্ম সমাজ ভবনকে। এবার জিটি রোড ধরে দক্ষিণ দিকে যাব। পথের বাঁদিকেই কন্যগড় টাউন লাইব্রেরি ভবন। শতবর্ষ অধিক এ প্রতিষ্ঠানের বয়স, আর পশ্চিমবাংলার তৃতীয় বৃহত্তম গ্রন্থাগারের মর্যাদা শিরোপা তো আছেই। হাঁটতে হাঁটতে আপনার চোখ টানবেই সাজানো গোছানো এই ভবন। কন্যগড় পৌরসভা গঠিত হয় 1944 সালে, যদিও এ ভবনের নবায়ন হয়েছে সামান্য কিছু বছর আগেই।
পৌরসভা ছাড়িয়ে আরও দক্ষিণে বাটার মোড় পেরোলেই আপনি পৌঁছে যাবেন অবন ঠাকুরের বাগান বাড়িতে। দীর্ঘ আইনি লড়াই আর সাংস্কৃতিক আন্দোলনের শেষে পৌরসভার হাত ধরে রক্ষা পেয়েছে বাঙালির এই অমূল্য ঐতিহ্যটি। ক্ষীরের পুতুল, বুড়ো আংলার মতো অমূল্য শিশুপাঠ্যের ভাবনা একসময় এই পরিবেশেই লালন করেছিলেন অবন ঠাকুর। এমন জায়গা পেলে মনকে খানিক বিশ্রাম দেওয়াই চলে। তবুও ভ্রামণিক তো থামে না। বাগান বাড়ি থেকে বেরিয়ে এ পথে আমাদের শেষ গন্তব্য ঢাকায় ভাষা শহীদ সফিউর রহমানের বাড়ি। ডিওয়ালডি কারখানা ঘেঁষে গঙ্গার পাড় জুড়ে ভগ্নপ্রায় এই বাড়ি আপনাকে কতই না ইতিহাস বলতে চাইবে। আজ তবে এখানেই থামি। স্মৃতির খেলাঘরে সযত্নে ধরা থাক আজকের এই সব প্রাপ্তি। এটা একটা নদী, অবহেলিতা, উপেক্ষিতা, বৃদ্ধা নদী। যখন তার ভরা যৌবন, তখন পাশাপাশি সপ্তডিঙা ভাসিয়েছিল চাঁদ সদাগর এই নদীর বুকে। বাংলার গৌরবোজ্জ্বল অতীতের মৃতপ্রায় সাক্ষী সপ্তগ্রাম বন্দরের পাটরানী সরস্বতী। সেই সপ্তগ্রামের এক গ্রাম কেষ্টপুরে বাস করতেন বর্ধিষ্ণু জমিদার গোবর্ধন দাস। তার একমাত্র সন্তান চৈতন্য মহাপ্রভুর 6 গোসাইয়ের এক গোসাই রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস মাত্র 15 বছর বয়সে সন্ন্যাস নিয়ে মহাপ্রভুর সেবায় চলে যান শ্রীক্ষেত্রে। মহাপ্রভুর দেহাবসানের পর পদব্রজে মহাপ্রভুর উপহার মদনমোহন মূর্তি বুকে নিয়ে কিছুদিনের জন্য ফিরে আসেন নিজের শ্রীপাটে। জমিদার বাড়ির অবশেষ বিলীন হলেও আজও পুরনো স্মৃতি বহন করে আসছে জমিদার বাড়ির নদীঘাট। তখন সরস্বতীর দাপট মাইল বিস্তৃত। তার ফিরে আসার দিনকে স্মরণ করে তাঁরই শ্রীপাটে শুরু উত্তরায়ণের মেলা, সাধারণের কাছে যা মাছের মেলা নামেই পরিচিত। একদিকে গ্রামীণ মেলা, হরেক মাছের বেচা কেনা, অন্যদিকে ভক্তির ধারা কীর্তন আর পালাগানের আবেশ।
বৈষ্ণব তীর্থে মাছের মেলা নিয়ে দুটি গল্প প্রচলিত আছে। একমতে যেদিন রঘুনাথ দাস শ্রীক্ষেত্র থেকে বাড়ি ফিরলেন সেই দিন গ্রামের সব মানুষ তার সাথে দেখা করতে এলে সঙ্গে নিয়ে আসেন নানা উপহার, সাথে মাছ। মাছ শুভ প্রতীক, সেই থেকে চালু মাছের মেলা। অন্য কথা, রঘুনাথ দাসের ভক্তির পরীক্ষা নিতে এসে ব্রাহ্মণেরা খেতে চাইলেন ইলিশ মাছ আর আমের টক। মাঘের শীতেও রঘুনাথ দাসের কথায় মিলল ইলিশ আর বাগানের গাছে কাঁচা আম। সেই মাহাত্ম্য প্রচারে শুরু মাছের মেলা। सेल्फी सेल्फी प्यारा सेल्फी पूरा इंस्टाग्राम बोलो किरण महाराज। প্রতি বছর পয়লা মাঘ এই মেলা অনুষ্ঠিত হয় মহা সমারোহে। কেবল মাছ কেনা নয়, সেই মাছের বনভোজনে মেতে ওঠে স্থানীয় মানুষ। প্রায় 500 বছরের পুরনো মেলা আজও প্রাচীনত্বের গন্ধ নিয়ে সরস্বতী নদীর দুই পাড় জুড়ে বছরের পর বছর যখন ক্রমবর্ধমান, তখন সরস্বতীর আকাশে দিনমণি অস্তাচলে। কালের প্রবাহে ভেসে যায় প্রতাপ, মিশে যায় দাপট, অহংকার। দিনের শেষে থেকে যায় মানুষ, শুধুই মানুষ। এই ছবিগুলোর আলোচনা করবেন হীরক নন্দী। হীরকদা আমাদের খুব কাছের মানুষ, অনেক দিন থেকেই আছেন। জারাপুরি যে এই পত্রিকা আপনাদের মনে আছে চলে গেল, হীরকদার অন্যতম সম্পাদকীয় সদস্য। মাথা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বেরিয়েছে। হীরকদার মাথা শুধুমাত্র যে লেখালেখি বা ছবি তোলায় কাজ করে তা নয়, বিভিন্ন সংগঠনে এবং এক একটা এমন প্রজেক্ট নিয়ে হীরকদারা কাজ করেন, আমাদের খুব লোভ হয় এখনও। হীরকদা এখনও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজটা করেন, এটা ঈর্ষণীয়। কিন্তু হীরকদার মুখ থেকে আমরা এই ছবির একটু আলোচনা, ভালো লাগা মন্দ লাগা শুনে নেব। আমি যে ছবিগুলো দেখেছি তার মধ্যে একটা মজা নদী আর মাছ মেলার গল্প ভালো লেগেছে। তার কারণ একটা সম্পূর্ণ অ্যামেচার প্রয়াস হলেও যিনি ছবিটা বানিয়েছেন তিনি মজা নদী সরস্বতীর কাহিনী এবং তার পাশে বছরের পর বছর ধরে হয়ে চলা একটা মেলা, একটা অদ্ভুত মেলা, যা একটা বৈষ্ণব মেলা হওয়া সত্ত্বেও মাছ কেনা বেচা, মাছ খাওয়াকে ঘিরে সেই মেলার যাবতীয় উন্মাদনা, উচ্ছ্বাস, সমস্ত কিছু। এই মেলার নেপথ্য কাহিনী এবং এই মেলার সম্পূর্ণ চরিত্রটাকে উনি টুকরো টুকরো কাটশটের মাধ্যমে সুন্দর করে তুলে ধরেছেন। হয়তো আরেকটু যত্নবান হলে উনি ভাষ্য রচনাটাকে আরেকটু ভালো করতে পারতেন, ছবি তোলাটাও আরেকটু ভালো হওয়ার অবকাশ ছিল। কিন্তু তা সত্ত্বেও যতটুকু উনি করেছেন যথেষ্ট প্রশংসার দাবি রাখে। কেবল একটা বিষয় আমার একটু বিসদৃশ্য লেগেছে, সেটা হচ্ছে প্রথমেই স্মরণে অংশের পিছনে ভেটকি মাছের দরদামটা ঠিক ভালো লাগেনি। এটুকু ছাড়া নিঃসন্দেহে এই ডকুমেন্টারিটাকে একটা খুব সুন্দর প্রয়াস বলে ধরা যায়। আরেকটা এই ধরনেরই প্রয়াস তারপরেই দেখলাম যে অতীত ঐতিহ্যের পথে কোন্নগর।
এখানে আমার মনে হয় অনেকগুলো দিক থেকেই ডকুমেন্টারিটাকে আরেকটু ভালো করার জায়গা ছিল। ছবি তোলার দিক থেকে, যেমন শেষ দিকে শফিউর রহমানের বাড়ি যখন দেখানো হচ্ছে, 3টে অ্যাঙ্গেলে দেখানো হলো, কিন্তু ঠিক কোন বাড়িটা যে ওনার বাড়ি সেটা বুঝতে সাধারণ দর্শকের একটু অসুবিধা হয়। ডকুমেন্টারিটা শুরু হয়েছে বারমন্দিরের ঘাট থেকে, অথচ বারমন্দিরের ঘাটের সম্বন্ধে প্রায় কিছুই বলা হয়নি। কোন্নগরের সব থেকে উল্লেখযোগ্য যে মন্দির, যাকে অনেক দর্শনার্থী দেখতে যান বিভিন্ন সময়, সেই শকুন্তলা কালী মন্দির সম্বন্ধে কোনো উল্লেখ নেই। তা না হলে বাকি ছবিটায় অন্যান্য যে জায়গাগুলো উনি দেখিয়েছেন সেগুলো গুরুত্বপূর্ণ, সেখান থেকেও আমরা অনেক কিছু জানতে পারি। তবে আরও কতগুলো ব্যাপার ভাষ্যপাঠের দিক থেকে হয়তো আরেকটু সতর্ক হওয়া উচিত। যেমন এক জায়গায় তিনি বলেছেন অপূর্ব স্থাপত্যের নিদর্শন হচ্ছে গৌড়ধামের ফটক, কিন্তু সত্যি বলতে কি সেটাতে খুব উল্লেখযোগ্য স্থাপত্য তা নয়। এগুলো একটুখানি অতিরঞ্জন, এটা ডকুমেন্টারিতে না থাকাই ভালো। আরেকটা ছবি যেটা আমি দেখেছি বাসব কল্যাণ দুর্গ নিয়ে, এখানে যিনি ছবিটা বানিয়েছেন তিনি হয়তো ইচ্ছে করেই দুর্গের মূল ইতিহাস বা বিস্তারিত ইতিহাসকে পরিহার করেছেন। উনি হয়তো দুর্গের রোমান্টিক দিকটা বা দুর্গের পিছনে যে কাহিনী বা কিংবদন্তি আছে তার রোমান্টিক দিকটাকে বেশি ধরতে চেয়েছেন। কিন্তু যে কোনো কারণেই হোক, পুরো ডকুমেন্টারিটা দেখাকালীন আমরা খুব বেশি জানতে পারি না সেই কাহিনীটা সম্বন্ধেও, সেই রোমান্টিক কাহিনীটা সম্বন্ধেও। আদিল শাহ এবং রম্ভা সম্বন্ধে আমাদের আগ্রহ জাগে, কিন্তু তাদের সম্বন্ধে শেষ পর্যন্ত আমরা সত্যি বলতে কি খুব বেশি কিছু জানতে পারি না। আগ্রহ জাগে, কিন্তু এখানে ছবিটাকে অসম্পূর্ণই বলা যায়। ছবির শুরু দিকেও যেন একটু বেশি সোলারাইজড অংশ আছে, আর পুরো ছবিটাতে আমরা যে ধারাভাষ্য আছে বা যে কথাগুলো আছে তার অনেকটা অংশই অন্য ভাষায় বলা। এখানে আরেকটু সাবটাইটলিং বোধহয় দরকার ছিল, যদিও শেষ দিকে এক জায়গায় সাবটাইটলিং ব্যবহার হয়েছে। সব মিলিয়ে পুরো ছবিটায় আমাদের বাসব কল্যাণ দুর্গের কাহিনী অনেকটাই অধরা থেকে যায়। এটা একটা অসম্পূর্ণতা। আরেকটা ছবি ঐতিহ্যের বাড়ি রঘুরাজপুর, তার ভাষ্য রচনা সুন্দর, ভাষ্য পাঠ খুবই সুন্দর, ছবি পরিষ্কার, এডিটিং সাউন্ড রেকর্ডিং অত্যন্ত যত্ন নিয়ে করা, সব মিলিয়ে একটা ছিমছাম সুন্দর ডকুমেন্টারি। তবে কয়েকটা বিষয় একটু বলার আছে। ছবির নাম ঐতিহ্যের বাড়ি রঘুরাজপুর, কিন্তু 7 মিনিট দৈর্ঘ্যের ছবিতে প্রথমে মাত্র 2 মিনিট রঘুরাজপুরের ইতিহাস, হস্তশিল্প ইত্যাদি বলা হয়েছে। বাকি 5 মিনিট প্রায় একটানা দেখানো হয়েছে গটিপুয়া নাচ। গটিপুয়া নাচ রঘুরাজপুরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ঠিকই, কিন্তু ছবিটাই যেন মনে হয়েছে গটিপুয়া নাচকে কেন্দ্র করেই করা। সেদিক দিয়ে হস্তশিল্পের দিকটা অনেকটাই উপেক্ষিত। রঘুরাজপুরের শিল্পীরা ছবি আঁকছেন, কোনো কিছু গড়ছেন, এর ভিডিও রেকর্ডিং থাকলে খুব ভালো হতো। তাছাড়া হস্তশিল্পীরা যেখানে ব্যাখ্যা করছেন যে কীভাবে ছবি আঁকেন, কী দিয়ে ছবি আঁকেন, এগুলো অন্য ভাষায়, তো তার একটা সাবটাইটলিং থাকলে খুব ভালো হতো, বাংলা সাবটাইটেল। তার কারণ ছবিটা শেষ পর্যন্ত বাংলা ছবি। আরেকটা কথা, এতক্ষণ ধরে গটিপুয়া নাচ দেখানো হলো, অথচ উড়িষ্যার যিনি কিংবদন্তি ওড়িশি নাচের শিল্পী, উড়িষ্যার প্রথম পদ্মবিভূষণ সেই গুরু কেলুচরণ মহাপাত্রের নাম কোথাও উল্লেখ করা হলো না। অথচ গুরু কেলুচরণ মহাপাত্র কিন্তু তার ভিটেমাটি এই রঘুরাজপুরেই। তাছাড়া যতদূর জানা যায় তিনিও তার প্রথম জীবনে এই গটিপুয়া নাচের শিক্ষার্থী ছিলেন। এটা একটা অসম্পূর্ণতাই রয়ে গেল। বাবা, এই ছবিতে যিনি সমালোচনা করবেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আগেও ভ্রমণ আড্ডায় এসেছেন, সমালোচনা করেছেন, সারাদিন সময় দিয়েছিলেন, জয়শ্রী ভট্টাচার্য। আপনার নামটা দেখবেন বিভিন্ন পরিচালকদের যে সমস্ত নাম থাকে, জয়শ্রী ভট্টাচার্য কিন্তু আমাদের বাংলা সিনেমার পরিচালকদের মধ্যে অন্যতম। নাটক করেন এবং নাটক করতে ভালোবাসেন, নাটকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন,
দিদি আমাদের বেশ কিছু বড় ছবি কিন্তু পরিচালনা করেছেন, কিন্তু মানুষটা কিন্তু খুব সাধারণ, এত সাধারণভাবে থাকেন এবং তিনি আমাদের সাথে কথাবার্তা বলেন, আপনারা তার সমালোচনা এবং আলোচনা। এবারে বলবো একটু খারাপগুলো বলতে, দিদি ভালো বলতে বেশি ভালোবাসেন। আসুন আমরা দেখে নিই। ভদ্রেশ্বর ভ্রমণাড্ডার অনুষ্ঠান মিনিট কুড়ি লেন্সে পারিকে ধন্যবাদ আমাকে 4টে ছবি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি বলতে কি আমার দিনটাই আজ ভালো হয়ে গেল। সাধারণত এই ধরনের ছোট ছবির ক্ষেত্রে যেটা হয়, বিষয় নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই সেই জায়গা থেকে এই 4টে ছবি, রঘুরাজপুর, মাছমেলার গল্প, কোন্নগর এবং বাসব কল্যাণ দুর্গ, 4জনেই বিষয় নির্বাচনে অনবদ্য। ভীষণ ইন্টারেস্ট লেগেছে। তবে এই ধরনের ছবি করার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হচ্ছে এবং দর্শক কিন্তু সব কিছু আর দেখছে না, সবাই স্কিপ করে বেরিয়ে চলে যাচ্ছে। সুতরাং আমাদের পরিচালকদের দায়িত্ব যে দর্শককে কিভাবে প্রথম থেকে আটকে রাখবো, এবং সেই আটকে রাখতে গেলে আমাদের কতগুলো জিনিসের আশ্রয় নিতে হবে, এবং সেই জায়গা থেকে স্টার্টিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি বলবো যে এই দুর্গ নিয়ে যে ছবিটা হয়েছে তাতে স্টার্টিংটাই এত ইন্টারেস্টিং যে পুরো ছবিটা না দেখে ওঠাই যাবে না। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে রঘুরাজপুর এবং কোন্নগর দুটো ছবিও খুব ইন্টারেস্টিং স্টার্টিং। কোন্নগর তো সাদা কালো যে এফেক্টটা ব্যবহার করেছে শুরুতেই, সেখানেই একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে যে ছবিটা দেখবো। এছাড়াও দর্শককে বসিয়ে রাখার জন্য, ইন্টারেস্টিং করার জন্য শর্ট টেকিংটাও খুব ইম্পর্ট্যান্ট, এবং যত বেশি শর্ট দেওয়া যাবে, যত ভ্যারিয়েশন দেওয়া যাবে, দর্শক মজা পাবে দেখতে এবং দর্শক কিন্তু আটকে থাকবে এবং বিষয়টাও আরও সুন্দর করে দর্শকদের কাছে গিয়ে পৌঁছবে, বোরিং লাগবে না। আর একটা জিনিস আমার মনে হয় যে এই যে ধরুন আপনার যে নিউজ, এই ধরনের কোনো ভ্রমণের জায়গা নিয়ে নিউজ এবং ভ্রমণের জায়গা নিয়ে কোনো ছবি, দুটো তো আলাদা। সেটা আমাদের না মাথায় ভীষণ রাখা উচিত। বেশিরভাগ ছবি মাথায় রেখেছে, কিন্তু মানে অনেক সময় হচ্ছে কি, ভয়েস ওভারটা যদি শুধুমাত্র নিউজের মতন হয়ে যায় তাহলে কিন্তু আর ইন্টারেস্ট লাগে না। কিন্তু সেখানে যদি ভয়েস ওভারটার মধ্যে একটা আবেগ জড়িয়ে থাকে এবং সেখানে যদি তার ভেতরের মানে আপনার ভেতরের আবেগটা যদি দর্শকের মধ্যে চালিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দর্শকের কাছে আপনার বক্তব্য পৌঁছিয়ে যাবে। এছাড়া আমার যেটা মনে হয়েছে যে এই এডিটিংয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি, ভীষণ মায়া করি। যখন আমরা ছবি তৈরি করি পরিচালকরা, তখন আমরা ফ্রেমের মধ্যে দিয়ে শুধু তো ওই ফ্রেমটুকু দেখি না, তার আশপাশের সমস্ত জায়গাটাকে দেখতে পেতে থাকি। কিন্তু দর্শকরা কিন্তু আমরা ফ্রেমে যতটুকু দেখাবো ততটুকুই দর্শকরা দেখেন। হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে কতটা ইন্টারেস্টিং দেখাবো এবং কতটা আমরা রাখবো, মানে সেটা দয়া মায়া করে কিন্তু কেটে ফেলতে হবে। এডিটিংটা ভীষণ 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 জরুরি। তবে 4টে ছবির ক্ষেত্রেই আমার যেটা মনে হয়েছে, সকলেই বিষয় নির্বাচনকে যেমন গুরুত্ব দিয়েছেন, তার সঙ্গে সবাই না ভীষণ যত্ন নিয়ে ছবিগুলো তৈরি করেছেন, অনেক ভেবেছেন, অনেক কিছু অ্যাপ্লাই করেছেন, অনেক সুন্দর সুন্দর সাউন্ড এফেক্টস পেয়েছি। এইটা দেখে না আমার সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি আরও ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকলাম। থ্যাংক ইউ ভ্রমণাড্ডাকে, ভদ্রেশ্বর ভ্রমণাড্ডাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো ছবি আপনারা একসাথে দেখলেন। সামগ্রিকভাবে এই 2020 মিনিট 20 লেন্সে পারি, তার যে ভাবনা, যারা কাজ করেছেন, ছবি কোন দিকে এগোচ্ছে এবং তার যে ভালো মন্দ, তার যে গতি প্রকৃতি, আমরা শুরু করেছিলাম কিন্তু এটার একটা গতি দেওয়ার আমরা চেষ্টা করেছিলাম, যে গতিটা মানুষকে আরও নতুন পথ দেখাবে। যে ছাত্রছাত্রীরা, যে মানুষরা ছবি তৈরি করছেন, তারা একটা শেখার জায়গা পাবেন। তাই আমরা সাগ্রহে অনুরোধ জানিয়েছিলাম সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালন বিভাগের ডিন অমরেশ চক্রবর্তী মহাশয়কে। আসলে উনি এই কবছর আগেই আমাদের ছেলে মেয়েদের নিয়ে হাতে কলমে একটা ওয়ার্কশপ করেছিলেন ভদ্রেশ্বরে। সেখানে অনেক কিছু শিখিয়েছিলেন। তার মধ্যে তার হাতে তৈরি অনেক ছাত্রছাত্রী ছবি তৈরি করেছেন। আমি মানে অমরেশবাবুর থেকেই এবারের একটুখানি সেই সমালোচনা আমরা শুনবো বা আলোচনা শুনবো, যেটা তিনি শিখিয়েছেন কত দূরে গেল, মূল সিনেমা স্রোতের ধারাপথে আমরা হাঁটতে পারছি কিনা,
উনি বলবেন। চলচ্চিত্র শিল্পের এক বিশিষ্ট ফরাসি তাত্ত্বিক হলেন ক্রিশ্চিয়ান মেটস। তিনি একটা জায়গায় বলেছিলেন, "A film is very difficult to explain because it is so easy to understand." আমরা হয়তো খুব সহজেই একটা ছবি বুঝতে পারি, কিন্তু ওকে ব্যক্ত করা, ওর ভাব সম্প্রসারণ করা সত্যিই খুব শক্ত। এই শক্ত কাজটি করার চেষ্টা করছি। মতামত আমার একান্ত নিজস্ব। আর আমাকে যে 4টি ছবি দেওয়া হয়েছিল তার প্রথমটি হলো পিন্টু স্পিতি। ছবিটি বানিয়েছেন শুভঙ্কর সেনগুপ্ত। এই ছবিতে আমরা দেখতে পাই ফিলিপিন থেকে কিছু যাত্রী মোটরসাইকেল করে সারা স্পিতি ভ্যালি ঘুরে বেড়াচ্ছে। তাদের টুকরো টাকরা সাক্ষাৎকার এবং তারা যেখানে যাচ্ছে সেখানকার অনবদ্য দৃশ্যাবলী। আমরা জানি এই রিজন স্পিতি, সেখানে যেখানেই ক্যামেরা বসানো যাক না কেন আমরা সব অসাধারণ দৃশ্যের রেকর্ড করতে পারি। এর নীল আকাশ, কালো পাথর, সাদা পর্বতের চূড়ো, এর বুদ্ধিস্ট গুম্ফার যে অসাধারণ সব অরেঞ্জ রং, তাদের পতাকা, এই সবই আছে। সুতরাং ছবিটা দেখতে ভালোই লাগে, কিন্তু ছবিটা ওইখানেই আটকে থাকে। এই কিছু লোক এসেছে মোটরসাইকেল করে ঘুরে বেড়াচ্ছে, সেটাই আমরা দেখছি এবং সেটাই যেন ছবিটা। অথচ একটা ছবিকে ঠিকমতোভাবে ছবি হতে গেলে আরও কিছু হয়তো প্রয়োজন। যেমন এই জার্নি, এই যাত্রাটি করার ফলে তাদের মধ্যে কি পরিবর্তন এসেছে। কারণ ছবিটা তো পরে বানানো হচ্ছে, এডিট করা হচ্ছে, তোলা হচ্ছে। যদি সেই ভাবটা আসতো, আমরা দেখতাম, তবে এই যাত্রাটার একটা অর্থ তৈরি হতো। যেটা হয়নি, সেটা নিছক একটা প্রেজেন্টেশন মতন দাঁড়িয়ে গেছে, যেন একটা অ্যালবাম, একটা মেমোরি। যদিও সেটাও চলচ্চিত্রের একটা ফাংশন, কিন্তু তার চেয়েও আরেকটু বেশি কিছু আশা ছিল। মাছ মেলা, ছবি ও গল্প অরূপ ঘোষ, ভাষ্যপাঠ রিঙ্কু ঘোষ। এই ছবিতে অনেক কিছু জানতে পারলাম। আর একটা অদ্ভুত ব্যাপার যে একটা পরম বৈষ্ণব মেলা সপ্তগ্রামের একটি গ্রামে, সেখানে আবার একই সঙ্গে সেটা একটা প্রসিদ্ধ মাছের মেলাও। আমাদের সংস্কৃতির একটা সুন্দর দিক এর অবস্থান। এই তথ্যটা জানতে পারলাম, খুব ভালো লাগলো। মাছগুলো লোভনীয় নিঃসন্দেহে, তবে ছবিটা কিন্তু আবার ছবি হয়ে উঠল না, সেটা যেন একটা জার্নালিজমের তথ্য, এই ধরনের একটা জায়গায় দাঁড়িয়ে থাকলো। ছবিতে ভাষ্যপাঠ ভীষণভাবে সাহিত্য ঘেঁষা, যেমন অবহেলিতা, উপেক্ষিতা, বৃদ্ধা, নদী, এতগুলো শব্দর মনে প্রয়োজন নেই। আমরা একটা নদীর রূপ, তার স্বরূপ তো দেখতেই পাচ্ছি, কচুরিপানায় ঢাকা, মৃত প্রায়। সুতরাং আমাদেরকে মনে হয় একটু মনোনিবেশ করতে হবে যখন ভাষ্যপাঠ লেখা হয়। অন্তত যা হচ্ছে স্ক্রিনে সেটিকে আরেকবার বলাটা একটু ক্লান্তিকর লাগে শুনতে, কিন্তু তথ্য হিসাবে নতুন অনেক কিছু জানতে পারলাম। তৃতীয় ছবি আটপৌরের অভিযান। ছবি ও কথা ভাস্কর চোংদার, গল্প বলা আয়ুষ্যার ঠাকুরমা। এখন এখানে আমার একটু আপত্তি আছে। আয়ুষ্যার ঠাকুরমার কি কোনো নাম নেই? তবে সেটা ব্যবহার করা হলো না কেন?
এবং ছবিটার বৈশিষ্ট্যটাই হলো কিন্তু তার ভাষ্যপাঠ। একজন বৃদ্ধার গলায় যখন আমরা শুনতে পাই 3টি প্রজন্ম নিয়ে তিনি মামা ভাগ্নে দর্শন করতে যাচ্ছেন, এটার মধ্যেই কিন্তু একটা ছবির বিষয় খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। তবে এই ছবিটির যা প্রয়োজন ছিল তা হচ্ছে এই 3 প্রজন্মর ক্লোজ আপস, কারণ আমরা এদেরকে ছবিতে যেন পিছন থেকেই দেখি। যেহেতু তার ভাষ্য পাঠ ব্যবহার করা হচ্ছে, সুতরাং বিভিন্ন সময় বিভিন্ন ট্রানজিশনে তার ক্লোজ আপ ভীষণ দরকার ছিল। তবে ছবিটা দেখতে বেশ ভালোই লাগলো। প্রবীর, দীক্ষা আর রাজের করা ছবি অ্যালোন, একা, ভীষণ ভালো লাগলো। অন্তত আমার মনে হয় একটা ছোট ছবি হয়ে ওঠার পিছনে যা যা উপাদান দরকার তার খুব সুচিন্তিত প্রয়োগ আমরা এই ছবিতে পাই। আলাদা করে কোনো ভাষ্যপাঠের ব্যবহার করা হয়নি, কারণ তার প্রয়োজনও হয়নি। তাছাড়া যেটা ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে তা হচ্ছে সাউন্ডস। সেখানে গান আছে, সেখানে পায়ের শব্দ আছে, সেখানে ঢিল ফেলে জলে যে আওয়াজটা হয় তা আছে, পাখির ডাক আছে। সুন্দর একটি ভাব প্রকাশ পায়, আর আলাদা করে তার জন্য কিছু বলার দরকার হয় না। এবং ছবির শেষে যেভাবে গ্রাম দেখানো হয়েছে সেটিও মনের মধ্যে থেকে যায়। এই ছবিটি আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ প্রবীর, দীক্ষা, রাজ। সারাক্ষণ ছবি দেখলেন, ছবিগুলো কিসের দেখলেন? ভ্রমণের। তো এইভাবে দেখুন, বাইরে না ভ্রমণ টমন করে হয়। আজকে তো এই সমাপ্তি অনুষ্ঠান, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সামনের বছর যাতে এরকম না হয়, যাতে আমরা হলে সবাই মিলে দেখাই। শুধু তো ভ্রমণের একটা বড় কথা হচ্ছে আমাদের সাথে মেলামেশা। এই অনলাইনে দেখা হলো, উৎসব পালন হলো, কারোর সাথে কারোর দেখা হলো না, পাশাপাশি গল্প হলো না, চাষিনারা খাওয়া হলো না। তো এরকম করলে হবে? তো লকডাউনে সবাইকে ধন্যবাদ জানাই যে নিশ্চয়ই, কিন্তু ভ্রমণটা তো সাথে থাকতে হবে। তাই কি করা যাবে? চলুন, দূরে তো কোথাও যাওয়া যাচ্ছে না, আপনারা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ুন আশপাশের গ্রামে। তবে হ্যাঁ, একটা কথা, মাস্কটা পরতে ভুলবেন না কিন্তু। নমস্কার।